টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমার সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে? তোমাদের সিলেবাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেটা রয়েছে, প্রথম চ্যাপ্টার রয়েছে মূলের ধারণা, তারপরে পদার্থ, গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্য, ক্ষমতা ও শক্তি। এগুলো রয়েছে তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে। এবার চলে আসছি আমার প্রশ্নোত্তর পর্বে। গ্রুপ এ তে চলে আসছি। দেখো, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে কি রয়েছে দেখো, 1 AMU এর মান কত? এটার উত্তর হবে সি, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। পরের প্রশ্ন, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা 1 নাকি 2 নাকি 3 নাকি 4? উত্তর হচ্ছে 2। পরের প্রশ্ন, জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কমে, বাড়ে, একই থাকে নাকি 3 গুণ বেড়ে যায়? উত্তর হচ্ছে কমে। পরের প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি। ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কমে যায়, সেক্ষেত্রে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হতো? যদি এরকম প্রশ্ন থাকতো যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমে গেলে সিদ্ধান্ত নেওয়া যায়, সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হতো? এ নাকি বি নাকি সি? ডি তো হবেই না, তোমরা বুঝতে পারছো। এ বি সি এর মধ্যে একটা হবে, কোনটা হবে সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। এবার দেখো পরের প্রশ্ন, 5 নম্বর, উভমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় মেশানো কোন যৌগটির দ্রাব্য গুণফল পাওয়া যায়? উত্তর হবে CaSO4। এই 4টা নিচের দিকে হবে। হ্যাঁ, পরেরটা দেখো, নিম্নোক্ত কোনটির বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়? উত্তর হবে নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, একটি দুর্বল ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেন যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির সম্ভাব্য পিএইচ কত? তো অপশন হচ্ছে ডি হবে সঠিক উত্তর। এবার দেখো, গতিশক্তি কি হবে? এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সর্বদা ধনাত্মক। পরের প্রশ্নে চলে যাবো, গ্রুপ বি তে চলে আসছি আমরা। দেখো, গ্রুপ বি তে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও, অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো। অথবা 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? তো অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হলো মোল ইনভার্স, অর্থাৎ মোলের বিপরীত একক। আর অথবা দিয়ে যেটা আছে, অর্থাৎ 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়, তার উত্তর হচ্ছে 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রন। এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো ধ্রুবকও বলা হয়। পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঙ্গতি মেলাও। তো দেখো, বাম স্তম্ভে কি আছে? চাপের একক হলো, পৃষ্ঠটানের একক হলো, বিকৃতির একক হলো, আর ডান স্তম্ভে এককগুলো দেওয়া আছে। তো সঠিক উত্তর যেটা হবে, চাপের একক হলো ডি, নিউটন মিটার টু দি পাওয়ার -2। পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার টু দি পাওয়ার -1। বিকৃতির একক হলো, একক নেই, বিকৃতির কোনো একক হয় না। চলে আসছি পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে। তো উক্তিটি হচ্ছে সত্য, কারণ সম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট উষ্ণতায় আর দ্রাব দ্রবীভূত হতে পারে না, তাই অতিরিক্ত দ্রাব যোগ করলে তা অদ্রবীভূত অবস্থায় পাত্রের নিচে থিতিয়ে পড়বে। অথবা দিয়ে আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো, তো উত্তর লিখবে, গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো FeSO4 7H2O। এটি হাইড্রেটেড আয়রন টু সালফেটের রাসায়নিক সংকেত। ঠিক আছে, পরের প্রশ্ন, অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যেও। অ্যাকোয়ারিয়া বা অম্লরাজ, এটা তোমাদের পরীক্ষায় অনেক স্কুলে কিন্তু আসতে চলেছে। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 ব্যবহার করা হয়। সাধারণত এই দুটি অ্যাসিড 3:1, এটা এখানে আরোটা ভুল করে চলে এসেছে, 3:1 আয়তন অনুপাতে মেশানো হয়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? তো
তো অশ্ব ক্ষমতা এবং ওয়াট উভয় ক্ষমতার একক, এদের মধ্যে সম্পর্ক হলো 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। ঠিক আছে, অথবা দিয়ে এখানে কি প্রশ্ন আছে দেখো, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান কত? উত্তর লিখবে কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো গ্রুপ সিতে চলে আসছি আমরা। গ্রুপ সিতে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন কত হবে তা নির্ণয় করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা এখানে করানো হয়েছে, এভাবে করানো আছে, তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে। আমরা জানি 1 মোল অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, যা 6.023 বা 022 ইন্টু 10⁻23। সুতরাং 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু সমান, তাহলে 3.011 ইন্টু 10⁻23 বাই এটা হবে 6.023 ইন্টু 10⁻23 মানে হচ্ছে 0.5 মোল। তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সুতরাং 0.5 মোল অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন হবে 0.5 ইন্টু 22.4 লিটার মানে 11.2 লিটার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 ml, ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। দেখো এর উত্তরটা এখানে করা হয়েছে, উত্তরটা হচ্ছে 80 গ্রাম পার মোল। কিভাবে করানো হয়েছে এখানে তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি আর বোঝাচ্ছি না, এমনিতে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আসলে তোমরা সব লিখে নিয়েছো, চলে আসবো পরবর্তী প্রশ্ন। হুকের সূত্রটি লিখতে বলেছে। তো হুকের সূত্র কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। অন্যভাবে বলা যায় স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো স্প্রিং বা তারের প্রসারণ বা সংকোচন প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তারপরে প্রশ্ন ছিল সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। তো পার্থক্য হলো সান্দ্র বল হলো তরল বা গ্যাসের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে তরলের বা গ্যাসের নিজস্ব আভ্যন্তরীণ প্রতিরোধ বল, এটি তরল বা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল। আর ঘর্ষণ বল হলো দুটি কঠিন তরলের সংস্পর্শে তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বা গতির প্রবণতার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ বল, এটি কঠিন তলের প্রকৃতির উপর নির্ভরশীল। এবার দেখো পরের প্রশ্ন, কোলয়েড দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস কত? আর পরের প্রশ্ন আছে টিন্ডাল প্রভাব কি? তো কোলয়েড দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস হচ্ছে সাধারণত 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার এর মধ্যে হয়। আর টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হলো একটি অপটিক্যাল ঘটনা যেখানে কোলয়েড দ্রবণের মধ্যে দিয়ে আলো চালালে আলো বিচ্ছুরিত হয় এবং আলোর পথ দেখা যায়। উদাহরণ হচ্ছে ধুলো মিশ্রিত ঘরে জানলা দিয়ে আলো প্রবেশ করলে আলোর রশ্মি চোখে দেখা যায়, এটি টিন্ডাল প্রভাব। এটি প্রমাণ করে যে দ্রবণটি স্বচ্ছ নয় বরং কোলয়েড ধরনের। এক কথায় টিন্ডাল প্রভাব হলো কোলয়েড কণার দ্বারা আলোর বিচ্ছুরণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন 4 নম্বর, গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমিত সমীকরণ সহ লেখো। তো দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, তার সঙ্গে সমিত সমীকরণটাও দেওয়া হবে। তোমরা এই উত্তরটা যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমন ভাবে লিখে নেবে। ঠিক আছে, আমি আর পড়লাম না, আশা করি তোমার ভিডিওটা পজ করে সকলে খাতায় সুন্দর করে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে, আমলিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? আর তারপরে প্রশ্ন বলেছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। তো আমলিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে মাটির অম্লত্ব কমানোর জন্য চুন বা পলিচুন, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ডলোমাইট ব্যবহার করা হয়। এগুলি মাটির অ্যাসিডকে প্রশমিত করে। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো অ্যালুমিনিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড। এই অক্সাইডগুলি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করতে পারে। পরের প্রশ্ন, 5 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করতে বলেছে। এখানে জি এর ভ্যালু দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি পি ইজ ইকুয়াল টু mgh, এই সূত্র ধরে কিন্তু হবে। এম বলেছে 5 কেজি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হচ্ছে 20 মিটার। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই পেয়ে যাবো আমরা 49 ইন্টু 20, এখানে হচ্ছে 980 জুল। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ হলো 15 মিটার, কৃতকার্যের মান কত? তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এফ হচ্ছে প্রযুক্ত বল আর ডি হচ্ছে সরণ। তাহলে 80-র সঙ্গে যদি 15 গুণ করি তাহলে আমরা পাবো 1200 জুল। ঠিক আছে, এবার দেখো
পরের প্রশ্ন গ্রুপ ডি তে চলে আসছি আমরা। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 5 সমান 15 আছে। প্রথম প্রশ্ন, মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। তো দেখো, পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভর এর পার্থক্য লেখানো হয়েছে। বিষয় কি কি দেওয়া হয়েছে? সংজ্ঞা, একক, মূল্যায়ন পদ্ধতি এবং সবশেষে উদাহরণ। উদাহরণ সহ কিন্তু এটা পার্থক্যটা লেখানো হয়েছে। যেমন করে লেখানো আছে তোমরা ঠিক তেমনভাবেই ভিডিওটা পজ করে খাতায় সুন্দর করে লিখে নাও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী স্লাইডে। অথবা বলেছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো। এর সঠিক উত্তরটি লেখো। 2 যোগ 1 আছে। তো দেখো, এর কেন প্রথমে এটা উত্তরটি সঠিক নয় তা ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এর উত্তরটা তোমরা একবার দেখে নাও। এইভাবে এখানে ডিসপ্লে করা হলো। ভিডিওটা পজ করে তোমরা খাতায় সুন্দর করে টুকে নাও। আশা করি তোমরা সকলে টুকে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? উত্তর লিখবে, প্রচণ্ড ঝড়ে যখন প্রবল বেগে বাতাস ঘরের চালের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন বার্নৌলির নীতি অনুসারে চালের ওপরের অংশের বায়ুর চাপ দ্রুত গতিবেগের কারণে কমে যায়। এর কারণ হলো দ্রুত গতিশীল তরল বা গ্যাসের চাপ স্থির বা ধীর গতিশীল তরল বা গ্যাসের চাপের চেয়ে কম হয়। অন্যদিকে ঘরের ভেতরের বায়ুর গতিবেগ ঝোড়ো হওয়ার তুলনায় সাধারণত অনেক কম থাকে, তাই ভেতরের বায়ুর চাপ বাইরের তুলনায় বেশি থাকে। এই চাপের এই পার্থক্যের ফলে চালের নিচের দিক থেকে উপরের দিকে একটি ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে। যদি এই ঊর্ধ্বমুখী বল ছাউনিকে তার ওজন এবং আটকানোর জন্য ব্যবহৃত পেরেক বা অন্য কিছুর বলকে অতিক্রম করে যায়, তাহলে ছাউনিটি উপরে উঠে উড়ে যায়। ঠিক আছে, এবার দেখো, এর বিয়ের যে প্রশ্ন আছে, রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপোর ঘনত্ব এসআইওকে নির্ণয় করো। 2 যোগ 1 আছে। ঠিক আছে, তো দেখো, এর সলিউশনটা এখানে করে দেওয়া হয়েছে। যেমন করে করা হয়েছে তোমরা ঠিক তেমনভাবেই কিন্তু এই উত্তরটা করবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে খাতায় করে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। অথবা আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। তো সেটাও এখানে করা হয়েছে, আমি আর এক্সপ্লেন করলাম না। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসো পরবর্তী স্লাইড। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়, যে কোনো 3টি কারণ সহ ব্যাখ্যা করো। দেখো, 3টে কারণ সহ 1, 2, 3 3টে কারণ সহ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং সবশেষে দেখো, তোমাদের এখানে উদাহরণ সহ 3 নম্বর পয়েন্টটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো এই প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন দেখো কি আছে। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? একটি সোডা ওয়াটারের বোতলের সিপি খোলা হলে দ্রাব্যতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন? তো অতিপৃক্ত দ্রবণ কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত করতে পারে। যদি কোনো বিশেষ অবস্থায় তা অপেক্ষা বেশি পরিমাণ দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। তারপরের যে পার্টের প্রশ্নের উত্তর সেটা দেখো, এখানে ডিসপ্লে করা হয়েছে। জলে কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে দ্রবীভূত করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাই সোডা ওয়াটার। এইভাবে লেখা শুরু করবে, দিয়ে ফেনার সৃষ্টি হয়, এত অবধি লেখা শেষ করবে। ঠিক আছে, চলে আসো পরবর্তী প্রশ্ন। বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? অম্লবৃষ্টি দুটির ক্ষতিকর প্রভাব লেখো। 1 যোগ 2 আছে। তো বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস মুক্ত হয়। এর অম্লবৃষ্টি দুটি ক্ষতিকর প্রভাব এখানে লেখানো হয়েছে। প্রথম পয়েন্ট আছে ঐতিহাসিক স্থাপত্য ও ভবনগুলির ক্ষতি, আর তারপরে পয়েন্ট আছে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি। এই দুটো পয়েন্টের উপর বেস করে এর উত্তরটা কিন্তু লেখানো হয়েছে। তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। চলে আসবো আমরা পরবর্তী স্লাইডে। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কি করে ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে এখানে ডিসপ্লে হয়েছে, তোমরা দেখে নাও। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। শেষে লিখবে, এটি বোঝায় যে কোনো বস্তুর উপর যদি একটি বল প্রয়োগ করে তাকে নির্দিষ্ট বেগে চালানো হয়, তাহলে ক্ষমতা হয় বেগ ও বলের গুণফল। ঠিক আছে, আশা করি দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি লেখো। এটা তোমাদের শেষ প্রশ্ন। তো জুল ও আর্গের মধ্যে সম্পর্ক এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন যেমন এখানে দেওয়া হয়েছে তোমরা ঠিক ওইভাবেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা খাতায় টুকে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে টুকে নিয়েছো। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট লিখে তোমরা জানাবে। আর তোমাদের এর পরবর্তীতে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে।
তো তোমরা ভালো করে মন দিয়ে আগে বইটা খুঁটিয়ে পড়ো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।